আপনারা শুনছেন আধার 48। আমার নাম সোমাইয়া। মা বাবার ইচ্ছেতে মাদ্রাসায় পড়ালেখা করছি আমি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম। ঈদের 3 দিন পর হঠাৎ করে রাত 12টার সময় আমাদের বাড়ির পাশে শিউলি চাচি মারা যায়। আমি খুব সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে পারতাম। এই কারণে তার বাড়ির লোকেরা আমাকে অনুরোধ করে যেন আমি চাচির লাশের পাশে কোরআন খতম করি। আমি, আমার বাবা মা সকলেই চাচিদের বাড়িতে চলে আসি। আমি শিউলি চাচির লাশের মাথার কাছে বসে কোরআন খতম করছিলাম। বাড়ি ভর্তি মানুষ সকলেই কান্নাকাটি করছিল। ফজরের আজানের পর দাফনের কাজ শুরু হবে। আমার সাথে আরও 2টি মেয়ে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়ছিল। রাত যখন 3টা বেজে যায় তখন আমার এক পলকের জন্য মনে হলো শিউলি চাচির লাশটা নড়াচড়া করছে। আমি যখন ভালো করে লক্ষ্য করি আসলেই কি লাশটা নড়াচড়া করছে কি না, ঠিক তখনই আমি দেখতে পাই সব কিছুই তো ঠিকঠাক আছে। আমি ভাবলাম হয়তো আমার চোখে ঘুম, তাই এমনটা মনে হচ্ছে। আমি আবারও কোরআন শরীফ পড়তে শুরু করি। তখনই আমি দেখি শিউলি চাচির লাশটার চোখটা নিজে থেকেই খুলে গেল, কিন্তু এতক্ষণ তো চোখ দুইটি বন্ধ করা ছিল। গোসল করানোর পর থেকে চোখ দুইটি বন্ধই ছিল। আমি ভয় পেয়ে সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়াই আর একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে সবাই আমার কাছে চলে আসে, জানতে চাই কি হয়েছে। আমি সবাইকে বলি চাচির লাশটা নড়াচড়া করছে, তার চোখ দুইটি খোলা। তখন আমার বাবা মা আর বাড়িতে থাকা সকলেই যারা উপস্থিত ছিল সবাই লাশের কাছে যায়, কিন্তু দেখতে পায় লাশের চোখ দুইটি বন্ধ করা। আমিও তখন দেখতে পাই চোখ দুইটি বন্ধ করা, কিন্তু কিছুক্ষণ আগেই তো চোখ দুইটি খোলা ছিল। আমি তখন সবাইকে বলি, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার সাথে যে 2জন কোরআন শরীফ পড়ছিল ওই 2টি মেয়েকে জিজ্ঞাসা করেন, তারাও হয়তোবা দেখেছে আমি যা দেখেছি। তখন আমার বাবা মা আর বাড়িতে উপস্থিত থাকা সকলেই আমাকে বলে, এই ঘরে তো তুমি ছাড়া আর কেউ নেই, তুমি কার কথা বলছো সোমাইয়া? আমি তখন অনেক বেশি ভয় পেয়ে যাই। আমিও ঘরে চারিপাশে তাকিয়ে দেখি সেই 2টি মেয়ে হঠাৎ করেই উধাও হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগেই তো তারা আমার সাথে লাশের কাছে বসে কোরআন তেলাওয়াত করছিল। আমি ভয় পেয়ে আমার বাবা মাকে বলি, বাবা এখান থেকে চলো, আমার ভয় করছে, আমাদের বাড়িতে চলো। বাবা মা সকলের কাছে মাপ চেয়ে আমাকে নিয়ে সেই বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসে। ফজরের নামাজ পড়ে আমি শিউলি চাচির জন্য দোয়া করছিলাম, আল্লাহ পাক যেন তার সকল গুনাহ মাফ করে দেয়, তাকে জান্নাতবাসী করেন, আমিন। ভোরের আলো ফোটার সাথে সাথেই শিউলি চাচির লাশটাকে জানাজা পড়িয়ে সকলে খাটিয়ায় তুলে বাড়ি থেকে রওনা করলো কবরস্থানের দিকে। আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম সকল আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করছিল আর লাশের খাটিয়ার পেছন পেছন দৌড়াচ্ছিল। এত কিছুর ভিড়ে আমার চোখ আটকিয়ে যায় সেই ঘরের দরজার কাছে, যেই ঘরে গতকাল রাতে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। শিউলি চাচির লাশটা যেই ঘরে রাখা ছিল সেই ঘরের দরজার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তার হাত দুইটি বাইরে দিয়ে দেখা যাচ্ছে। পায়ের কিছু অংশ নিচে দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু শরীরটা দেখা যাচ্ছিল না, সেই দরজার পেছনে ছিল তাই। সে একটা সাদা রঙের শাড়ি পরে আছে, বুঝতে পারলাম সেটা একটা মহিলা। আমি ভাবতে থাকি সবাই তো কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল, তাহলে ওই দরজার পেছনে কে? তখনই আমি দেখি সেই দরজার পেছনে থাকা মহিলাটা তার হাত দুইটি দিয়ে ইশারায় আমাকে তার কাছে ডাকছিল। আমার মা আমার পেছন থেকে আমার ঘাড়ে হাত রাখে। আমি একটা চিৎকার দিয়ে লাফিয়ে উঠি। আমার মা আমাকে বলে, কি হলো, ভয় পেলি নাকি, লাফিয়ে উঠলি যে? আমি তখন আমার মাকে বলি, মা দেখো, ওই যে ওই ঘরের দরজার পেছনে কেউ একজন আছে। আমার মা তখন আমার সাথে সেদিকে তাকায়, কিন্তু ততক্ষণে দরজার পেছন থেকে সেই মহিলাটা সেখান থেকে সরে গেছে। আমার মা তখন বলে, হতে পারে শিউলি বুবুর আত্মীয় স্বজন এসেছে, তাদের ভেতরে কেউ একজন। আমি বলি, সকলেই তো কান্নাকাটি করতে করতে লাশের খাটিয়ার পেছন পেছন দৌড়ালো, ঘরের ভেতর তো কারো থাকার কথা না।
আমার মা বলে, তুই শিউলি চাচিকে অনেক বেশি ভালোবাসতি, তাই হয়তো তার মৃত্যুটাকে মানতে পারছিস না, শুধু শুধু ভয় পাচ্ছিস। চল ঘরে চল। আমি আমার মার সাথে ঘরে চলে আসি, কিন্তু আসার আগে একটি নজর আবারও সেই দরজার দিকে তাকাই, কিন্তু সেখানে কেউ ছিল না। দেখতে দেখতে আরও 10টা দিন কেটে যায়। আমার মাদ্রাসায় ফেরার সময় হয়ে আসে। আমি আমার বাবাকে বলি, বাবা, ছুটি তো শেষ হয়ে গেল, আমাকে মাদ্রাসায় দিয়ে আসো। তারপরের দিন আমি আমার বাবার সাথে আমাদের মাদ্রাসায় চলে আসি। বাবা আমাকে বিদায় দিয়ে আবারও দেশের বাড়িতে চলে যায়। মাদ্রাসায় আমি আর আমার প্রিয় বান্ধবী নুসরাত একই ঘরে থাকতাম। সেদিন রাতে আমি মাদ্রাসায় যখন ঘুমাচ্ছিলাম, গভীর রাতে আমার ঘুমটা ভেঙে যায় কান্নার শব্দ পেয়ে। আমি বিছানায় উঠে বসি, তখন আমি দেখতে পাই আমার ঘরের দরজার কাছে একজন বসে আছে। আমি আমার বান্ধবী নুসরাতকে কয়েকবার ডাকি, কিন্তু আমার বান্ধবী আমার ডাকগুলো শুনতে পারছিল না। হয়তো সে গভীর ঘুমে ছিল, তাই আমার ডাক শুনতে পাচ্ছে না। জানালা দিয়ে হালকা আলোতে আমি দেখতে পাচ্ছিলাম আমার দরজার কাছে যে বসে আছে সে একটা মহিলা। তার পরনে একটা সাদা রঙের কাপড়। আমি বেশ কিছুবার ভয়ে ভয়ে সেই মহিলাকে ডাকি, এই যে, কে আপনি? আমার ঘরে এলেন কি করে? এই যে, শুনতে পাচ্ছেন? আমার ডাক শুনে সেই মহিলাটা আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই এটা তো শিউলি চাচি। তার মুখে অসম্ভব মুরগির নাড়ি ভুড়ি লেগে আছে, তার পশমগুলো লেগে আছে। আমি এটা দেখে অনেক ভয় পেয়ে যাই আর বলি, এটা কি করে সম্ভব? আপনি তো মারা গেছেন চাচি, আপনি কিভাবে আবার ফিরে এলেন? শিউলি চাচি তখন আমাকে বলে, আমার না কবরে একা ভালো লাগছিল না, তোর কথা অনেক মনে পড়ছিল। তোর সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক ছিল সুমাইয়া, চল না আমার সাথে চল, আমরা দুজনে কবরে অনেক ভালো থাকবো। এটা বলে শিউলি চাচি দরজার কাছ থেকে উঠে দাঁড়ায় আর আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। তার ওই ভয়ানক মুখ দেখে আমি আর নিজেকে সামলাতে পারি না। আমি একটা চিৎকার দিয়ে আমার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি যখন চোখ খুলি তখন আমি দেখতে পাই আমার আশেপাশে আমার বান্ধবী নুসরাত আর সকল টিচারেরা দাঁড়িয়ে আছে। সবাই আমার কাছে জানতে চায়, কি হয়েছে সুমাইয়া? গতকাল রাতে দরজার কাছে এইভাবে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? আমি সবাইকে বলি আমি যা দেখেছি সব কিছু, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না। আমাদের প্রধান শিক্ষক নুসাইফা ম্যাডাম আমার কাছে এসে বলে, এগুলো মনের ভুল, একবার কেউ মারা গেলে সে আর কখনোই ফিরে আসতে পারে না। তুমি তাকে অনেক বেশি ভালোবাসতে, তাই তুমি এসব দেখছো, এগুলো তোমার ভাবনা আর কিছুই না। এভাবেই আরও 2টি সপ্তাহ পার হয়ে যায়। এর মধ্যে আমি আর শিউলি চাচিকে দেখতে পাইনি। একদিন রাতে একটা স্বপ্ন দেখছি আমি। স্বপ্নের মাঝে দেখছিলাম শিউলি চাচি ঘরে বসে আছে আর তার পেছনে দাঁড়িয়ে আছে অনেক লম্বা একটা লোক। সে লোকের চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছিল। একটা ভয়ঙ্কর রাগ নিয়ে সে শিউলি চাচির দিকে তাকিয়েছিল। শিউলি চাচিকে হঠাৎ করে সেই লোকটা পেছন থেকে ধরে বসলো আর তার গলাটাকে একটা ধারালো চাকু দিয়ে কাটতে শুরু করলো। শিউলি চাচির গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। এই দৃশ্য আমি স্বপ্নের মাঝে দেখেও অনেক কান্না করছিলাম আর ভয় পাচ্ছিলাম। শিউলি চাচি মৃত্যুবরণ করার পর সেই নিথুর দেহটাকে সেই লোকটা আমার বিছানায় শুইয়ে দেয়। শিউলি চাচির গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। আমার ঘর সেই রক্ত দিয়ে মেখে গেছে। আমি অনেক ভয় পাচ্ছিলাম। তখন সেই ভয়ানক দেখতে লোকটা আমাকে বলে, এটা তো সবে শুরু হলো, তোর সাথে আরও অনেক কিছু হবে। এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করছিলাম, অনেক হাঁপাচ্ছিলাম আর নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এটা শুধুই স্বপ্ন, স্বপ্ন কখনো বাস্তব হতে পারে না। ঠিক তখনই আমার চোখে পড়ে আমার বিছানার পাশে সেই রক্তে ভেজানো চাকুটা, যেটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। কারণ আমি তো ভাবছিলাম এই সকল কিছু স্বপ্নের মাঝে ঘটেছে। যদি এটা স্বপ্ন হতো তাহলে এই রক্তে ভেজানো চাকুটা কিভাবে আমার বিছানায় এলো? আমি জোরে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে আমার পাশে থাকা আমার বান্ধবী নুসরাত ঘুম থেকে জেগে ওঠে আর আমার কাছে এসে আমাকে বলে, কি হয়েছে সুমাইয়া? এভাবে হাঁপাচ্ছিস কেন আর এভাবে চিৎকার দিলি কেন? কি হয়েছে বল?
আমি ভয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরি আর বলি, আমি যা দেখেছি, ওইখানে একটা চাকু, রক্তে ভেজানো চাকু, দেখ। আমার বান্ধবী নুসরাত ঘরের বাতিটা জ্বালিয়ে দেয় আর আমাকে বলে, কই, ওইখানে তো কিছুই নেই। আমিও তখন আমার বিছানার দিকে তাকাই, কিন্তু সেখানে সেই ধারালো চাকুটা আমি আর দেখতে পাই না। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। এভাবেই আরও 3টি দিন কেটে যায়। একদিন রাত 10টার সময় আমি আমার ঘরের পড়ার টেবিলে বসে পড়ছিলাম। হঠাৎ করে আমার বান্ধবী নুসরাত আমার কাছে এসে বলল, জানিস, আজকে না 100 বছর পর একটা খুব অদ্ভুত চাঁদের দেখা পাওয়া যাবে, যার নাম হচ্ছে রেড মুন। আয় না দেখতে যাই ছাদে। রেড মুন চাঁদটা নাকি অনেক সুন্দর দেখতে, গত 100 বছর পর তাকে দেখতে পারবো। আমি বলি, তুই কি পাগল হয়ে গিয়েছিস নুসরাত? এখন রাত 10টা বেজে গেছে, এত রাতে ছাদে গেলে নুসাইফা ম্যাডাম অনেক রাগ করবে। নুসরাত বলে, কিচ্ছু হবে না, কেউ দেখতে পারবে না, কেউ জানবে না। তুই আর আমি লুকিয়ে লুকিয়ে ছাদে যাব। দেখ বন্ধু, 100 বছর পর সে চাঁদের দেখা পাবো। এটা কি হাতছাড়া করা যায়? প্লিজ আমার সাথে আয় না, প্লিজ। আমি বলে, ঠিক আছে চল, কিন্তু টিচার যদি দেখতে পায় তাহলে আজকে আমাদের খবর আছে। কিছু হবে না, তুই আয় না। নুসরাতের সাথে আমি ঘরের বাইরে চলে আসি আর লুকিয়ে লুকিয়ে আমাদের ছাদে চলে আসি। ছাদে আসার পর দেখি চারিপাশে অন্ধকার আর আকাশেও কোনো চাঁদের দেখা নেই। আমি নুসরাতকে বলি, কি রে, কোথায় তোর রেড মুন চাঁদ? আকাশে তো কোনো চাঁদই ওঠেনি আজকে। আমি পেছনে ঘুরে দেখি ছাদে এখন আমি একা দাঁড়িয়ে আছি, নুসরাত কোথাও নেই। আমি ভয় পেতে শুরু করি। আমি যখন ছাদ থেকে নেমে যাব, ঠিক তখনই দেখি ছাদের দরজাটা বাইরে থেকে লাগানো। আমি বারবার দরজায় টোকা দিচ্ছিলাম আর বলছিলাম, নুসরাত, তুই যদি দরজার বাইরে থাকিস তাহলে দরজাটা খুলে দে, আমি ভয় পাচ্ছি, মজা বন্ধ কর বন্ধু। তখন আমার পেছন থেকে ছাদের একটি অন্ধকার অংশ থেকে কেউ একজন ভয়ানক মোটা কণ্ঠে বলে উঠল, মজা তো তুই আর শিউলি করেছিলি আমার বাচ্চা ছেলের সাথে। এই মজার ফলে সে মারা গেছে। আমি আমার ছেলের মৃত্যুর বদলা নেবই। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ নেবই। আমি তখন দেখতে পাই সেই অন্ধকার থেকে একটা শরীর বের হয়ে এলো, যে শরীরের মাথা ছিল না। শরীরটা দেখতে আমার বুঝতে বাকি রইল না, এটা হচ্ছে শিউলি চাচির মাথাবিহীন শরীরটা, যে শরীরের দিকে তাকিয়ে আমার প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যায়। তার হাতে ছিল সেদিন স্বপ্নে দেখা রক্তে ভেজানো সেই চাকুটা। সেই অশরীরী শরীরটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। আমি ভয় পেয়ে পেছনে আস্তে আস্তে ছাদের একটি ভাঙা অংশে চলে আসি, যেখানে কোনো দেয়াল ছিল না। আর একটু পেছনে আসলেই আমি নিচে পড়ে যাব। আমি সিদ্ধান্ত নেই আমি ছাদ থেকে লাফ দেব। হয়তো আমার মৃত্যুটা সহজ হবে, কারণ এই খারাপ জিনিসটা যদি আমাকে একবার ধরে ফেলে তাহলে সেই স্বপ্নে দেখার মতো শিউলি চাচির গলাটা যেভাবে কেটেছে আমাকেও সেভাবে কেটে ভয়ানক একটা মৃত্যু দেবে। আমি এত ভয়ানক মৃত্যু চাই না। আমি যখন ছাদ থেকে লাফিয়ে নিজেই আত্মহত্যা করতে যাব, ঠিক তখনই আমার পেছন থেকে কেউ একজন আমার হাত দুইটি ধরে ফেলে। আমি তো ভেবেছিলাম সেই খারাপ জিনিসটা ধরে ফেলেছে আমার হাত দুইটি। এখন ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি যখন ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকাই, আমি দেখি আমার হাত দুইটি ধরে আছে একজন পুরুষ, যার পরনে সাদা রঙের একটা অদ্ভুত পোশাক। তার মুখটা দেখা যাচ্ছিল না। সে আমার হাত দুইটি ধরে আমাকে উপরে নিয়ে আসে আর আমাকে বলে, যাও, ঘরে চলে যাও। আমি দেখতে পাই ছাদের দরজাটা এখন খোলা অবস্থায় আছে। আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসি আর আমার ঘরে চলে আসি। ঘরে এসে আমি দেখতে পাই আমার বান্ধবী নুসরাত পড়ার টেবিলে বসে পড়ালেখা করছে। আমি তাকে প্রশ্ন করি, কী রে তুই আমাকে ছাদে এভাবে একা ফেলে চলে এলি আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে এলি কেন? তুই জানিস আর একটু হলেই সেই অশরীরী ভয়ঙ্কর দেহটা আমাকে মেরে ফেলতো। আমার বান্ধবী বলেন, কি বলছিস এসব আবোল তাবোল? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কেন তোকে ছাদে রেখে আসবো? আমি তখন আমার বান্ধবীকে সব কিছু বলি। সবটা শুনে আমার বান্ধবী বলে, আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি কখন তোকে নিয়ে চাঁদ দেখার জন্য ছাদে গেলাম? বিশ্বাস কর সুমাইয়া, আমি সেটা ছিলাম না।
আমার মনে অনেক প্রশ্ন উদয় হচ্ছিল। নুসরাত রূপে আমাকে ছাদে নিয়ে গেল কে? সেই ভয়ঙ্কর অলৌকিক জিনিসটা কেন আমাকে মারতে চাচ্ছে বারবার? আর সেই পুরুষটাই বা কে ছিল যে আমাকে বাঁচিয়েছে? পরের দিন সকালে আমি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক নুসাইফা ম্যাডামের কাছে গিয়ে সব কিছু খুলে বলি। গতকাল রাতে যা যা ঘটেছে আমার সাথে। সব কিছু শুনে ম্যাডাম আমাকে বলে, তোমাকে যে কালকে উদ্ধার করেছে সে আমার ভাই, আর তোমাকে যে ছাদে নিয়ে গিয়েছিল সে একটা খারাপ জিন। সে তোমাকে হত্যা করতে চায়। আমি ম্যামকে বলি, কিন্তু আপনার তো কোনো ভাই নেই, আর এটা তো মহিলাদের মাদ্রাসা। আপনার ভাই যদি থেকেও থাকে, সে কেন এত রাতে ছাদে এসে দাঁড়িয়ে থাকবে? ম্যাডাম তখন আমাকে বলে, সে আমার মায়ের পেটের ভাই না, কিন্তু আমার ভাইয়ের থেকে কম না। সে সবসময় আমাকে বড় বোনের মতোই দেখে। আর হ্যাঁ, সে কোনো মানুষ না, সে একটা ইমানদার জিন। তার নাম হচ্ছে জুলহাস। সে আমার বাবার সাথেই থাকতো। বাবা মরে যাওয়ার পর সে সবসময় আমাকে নিজের বড় বোনের মতো করে সকল বিপদের হাত থেকে রক্ষা করে আসছে। সে আমাদের মাদ্রাসার আশেপাশেই থাকে। গতকাল রাতে হয়তোবা সে দেখেছে খারাপ জিনটি তোমাকে মেরে ফেলতে চেষ্টা করছে। এই কারণেই সে তোমাকে বাঁচানোর জন্য ছাদে গিয়েছিল, আর তুমি তাকে দেখতে পেয়েছ। সোমাইয়া, ভয় পেও না, আমার ভাই তোমার কোনো ক্ষতি করবে না। সে না থাকলে হয়তোবা সেই খারাপ জিনটা তোমাকে গতকালই মেরে ফেলতো। আমি তখন নুসাইফা ম্যাডামকে বলি, আচ্ছা ম্যাডাম, সেই খারাপ জিনটা আমাকে মারতে চায় কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। তখন নুসাইফা ম্যাডাম বলে, দেখো, আমি তো জানি না সুমাইয়া, কিন্তু আমার ভাই সে সব কিছু জানে। আজ রাতে রাত 10টার সময় তুমি আমার ঘরে এসো। তোমার সামনে থেকেই আমি আমার ভাইকে স্মরণ করব। তখন তুমি তাকে এই প্রশ্নটা করো। আমার বিশ্বাস সে উত্তর দিতে পারবে, কারণ সে জিন। সে জানে কেন আরেকটি জিন তোমার পিছু লেগেছে। আমি নুসাইফা ম্যাডামকে বলি, আমাকে যে জানতেই হবে সেই জিনটা কেন আমাকে মারতে চায়। ঠিক আছে, আজ রাত 10টার সময় আমি আসব আপনার ঘরে, আর আপনার ভাইকেই না হয় আমি এই প্রশ্নটা করব। আমি ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে তার ঘরের বাইরে চলে আসি। শরীরটা অনেক বেশি খারাপ ছিল সেদিন, তাই আমি আর ক্লাসে যাই না। ঘরে এসে ঘুমিয়েছিলাম। আমার বান্ধবী নুসরাত সে ক্লাসে চলে যায়। দুপুরের খাওয়া দাওয়া করে আমি যখন ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ পর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, যেন অনেক ভারী কিছু আমার বুকের উপরে কেউ একজন তুলে দিয়েছে। আমি আমার চোখ খুলে তাকাই, দেখতে পাই শিউলি চাচি আমার বুকের উপরে বসে আছে, আর একটি ভয়ঙ্কর হাসি দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তার শরীর থেকে মাংস পচার দুর্গন্ধ আমার নাকে আসছিল। আল্লাহ বাঁচাও, এটা বলে যখন আমি একটা চিৎকার দেই, সাথে সাথেই বুকের ওপর থেকে শিউলি চাচি উধাও হয়ে যায়। আমি আর একা ঘরে ঘুমানোর সাহস করি না। আমি সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসি। আমার শরীরটা অনেক শুকিয়ে গেছে। ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছিলাম না, ঠিকভাবে ঘুমাতে পারছিলাম না। সবসময় মনে হতো শিউলি চাচির সেই ভয়ানক রূপ আমার আশেপাশেই আছেন, এই বুঝি আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে চারিপাশে রাত হয়ে আসে। রাত 10টা বাজতেই আমি চলে যাই আমাদের প্রধান শিক্ষক নুসাইফা ম্যাডামের ঘরে। ম্যাডাম আমাকে তার ঘরে নিয়ে বসায়, আর ঘরটাকে ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর ঘরের বাতিটা বন্ধ করে দেয়। নুসাইফা ম্যাডাম আমাকে এসে বলে, তুমি ভয় পাবে না সুমাইয়া, গতকাল রাতেও তো তুমি আমার ভাইকে দেখেছো। সে তোমার কোনো ক্ষতি করবে না, সে তোমাকে সাহায্য করবে। পুরো ঘরটা অন্ধকার ছিল। আমি আর নুসাইফা ম্যাম চুপ করে বসেছিলাম। কিছুক্ষণ পর আমাদের নাকে খুব সুন্দর একটা মিষ্টি আতরের ঘ্রাণ ভেসে আসে। এত সুন্দর মিষ্টি আতরের ঘ্রাণ এর আগে আমি আর কখনো পাইনি, যেন একটা জবা ফুলের মিষ্টি ঘ্রাণ। দেখতে দেখতে আমাদের ঘরের দরজাটা নিজে থেকেই খুলে যায়, যেটা দেখে আমি অনেক অবাক হয়ে যাই। কারণ কিছুক্ষণ আগেই তো নুসাইফা ম্যাডাম দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়েছিল, সেটা নিজে থেকে কিভাবে খুলে গেল? ঘরের ভেতর প্রবেশ করে নুসাইফা ম্যাডামের ছোট ভাই জুলহাস। সে জিনটা ঘরের ভিতর আসার পর আবারও সেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আমি দেখতে পাই গতকাল রাতের মতোই অদ্ভুত ধরনের একটা সাদা রঙের পোশাক পরে আছে সেই জিনটি। সে আমাদের ঘরে এসে খুব সুন্দরভাবে আমাদের দুইজনকে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম।
আমরাও তার সালামের উত্তর নেই। নুসাইফা ম্যাডাম তখন সেই জিনটাকে বলে, ভাই জুলহাস, তোর কাছে একটা সাহায্য চাই। তখন জুলহাস বলে, আমি জানি তো আপু, তুই সুমাইয়ার বিষয়ে কথা বলবি তাই তো? ম্যাম বলে, হ্যাঁ, এই বিষয়ে কথা বলতে চাই। এখন বলতো ভাই, সে জিনটি আসলে কে? কেন সুমাইয়াকে সে প্রাণে মারতে চায়? তখন জুলহাস আমাদেরকে বলতে শুরু করে, কে এই খারাপ জিন, কেন আমার পিছু লেগেছে। দেখো, শুধু সুমাইয়ার পেছনে সে জিনটি লাগেনি, তার আগে লেগেছিল শিউলি চাচির পেছনে। শিউলি চাচিকে সে জিনটাই হত্যা করেছে। তোমরা তো দেখে ভেবেছিলে শিউলি চাচি হয়তো সাধারণভাবেই মৃত্যুবরণ করেছে, কিন্তু না, তাকেও দিনের পর দিন ভয় দেখানো হয়েছে, আর একটা পর্যায়ে তাকে হত্যা করেছে সে জিনটা। কারণ হচ্ছে শিউলি চাচি আর সুমাইয়া তারা দুজনে মিলে সেই জিনটার একমাত্র সন্তানকে হত্যা করেছে। এই জন্যই সেই জিনটা তাদেরকে হত্যা করতে চায়। ঘটনাটা আজ থেকে আরও 6 মাস আগের। একটি জিন, তার নাম ছিল হামজান। সে তার স্ত্রী সন্তানকে নিয়ে সুমাইয়া ও শিউলি চাচির বাড়ির মাঝখানে যে বটগাছটা ছিল সেই বটগাছেই বসবাস করত। তারা ভালো জিন ছিল না, অন্যান্য মানুষদেরকে সবসময় ক্ষতি করার চেষ্টা করত। একদিন হামজান ও তার স্ত্রী জিন তাদের বাড়ি ছেড়ে পাশের গ্রামে একটা কাজের জন্য গিয়েছিল। তাদের একমাত্র ছেলে হামিম সে বাসায় ছিল। তার বয়স তখন ছিল মাত্র 25 বছর। জিনেদের সন্তান 25 বছরে শুধুমাত্র একটা নাবালক শিশু। জিনেদের সন্তান সাবালক হয় 55 বছরে। সে জায়গায় এখনও সেই ছেলেটি ছিল নাবালক। সেদিন সন্ধ্যের সময় শিউলি চাচি তাদের রান্নাঘরে বসে তেলের পিঠা ভাজছিল। সুমাইয়ার সাথে শিউলি চাচির খুব ভালো সম্পর্ক ছিল। সুমাইয়া শিউলি চাচির বাড়িতে আসে, আর সেই রান্নাঘরে বসে একে অপরের সাথে গল্প করছিল আর পিঠা তৈরি করছিল। পাশে থাকা বটগাছের উপরে সেই হামজান জিনের ছেলে হামিম বসেছিল। সে যখন দেখলো গরম গরম তেলের পিঠা শিউলি চাচি ভাজছে, সে আর লোভ সামলাতে না পেরে সাথে সাথে একটা কালো বিড়ালের রূপ ধরে সেই তেলের পিঠা খাওয়ার জন্য গাছ থেকে নেমে আসে আর রান্নাঘরের কাছে গিয়ে বসে পড়ে। বসে তাদের দিকে তাকিয়ে মেয়াও মেয়াও বলতে শুরু করে। শিউলি চাচির বিলাইটাকে দেখে অনেক মায়া হয়। সেই 2টি তেলের পিঠা সেই কালো বিড়ালটাকে খেতে দেয়, কিন্তু সেই জিনের সন্তান সেও ছিল তার বাবার মতোই খারাপ। তাই সেই 2টি পিঠা খাওয়ার পর আরও চাইতে শুরু করে। কিন্তু শিউলি চাচি অল্প কিছুই পিঠা বানিয়েছিল, এখন যদি সবগুলোই বিড়ালকে দিয়ে দেয় তাহলে তারা কি খাবে? সে এই কারণে বিড়ালকে আর কোনো পিঠা দেয় না। সেই জিনের সন্তান অনেক রেগে যায় পিঠা না পাওয়ার কারণে। একটা পর্যায়ে সকল পিঠার উপরে সে ঝাঁপিয়ে পড়ে। শিউলি চাচি এটা দেখে অনেক রাগ হয়ে যায়, কারণ সকল পিঠাগুলোই সেই বিড়ালটা নষ্ট করে ফেলেছে। সাথে থাকা একটা লোহার পাইপ দিয়ে শিউলি চাচি সেই বিড়ালটার মাথায় আঘাত করে। বিড়ালটা দাপড়াতে দাপড়াতে উঠানে এসে মারা যায়। এটা দেখে সুমাইয়া তখন শিউলি চাচিকে বলে, চাচি এটা কি করলেন? বিড়ালটা তো মারা গেছে। শিউলি চাচি বলে, কিন্তু আমি তেমনটা করতে চাইনি, আমি তো শুধু হালকাভাবেই আঘাত করেছি। আমার অনেক রাগ হয়েছিল, দেখ সকল পিঠাগুলো নষ্ট করে ফেলেছে। যাক, যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে। যা সুমাইয়া, বিড়ালের বাচ্চার লাশটাকে ওই ময়লাতে নিয়ে ফেলে দেয়। সুমাইয়া তখন লাশটাকে সেই ময়লাতে নিয়ে ফেলে দেয়। দেখতে দেখতে গভীর রাতে যখন সেই হামজান জিন ও তার স্ত্রী আবারও গাছে ফিরে আসে, তখন তারা দেখে তাদের সন্তান বটগাছের কোথাও নেই। আশেপাশে তারা খুঁজতে শুরু করে। একটা পর্যায়ে হামজান জিন দেখতে পায় তাদের ছেলের মৃতদেহ ময়লার ভেতরে পড়ে আছে। সে তার শক্তির মাধ্যমে সকল ঘটনা জানতে পারে। সেদিনই হামজান জিন প্রতিজ্ঞা করে তার ছেলের মৃত্যুর বদলা সে নেবে, সে প্রতিশোধ নেবে। শিউলি চাচিকে সেই হামজান জিন আস্তে আস্তে ভয় দেখিয়ে হত্যা করেছে। সে চেয়েছিল সাথে সাথেই সুমাইয়াকে হত্যা করবে, কিন্তু সুমাইয়া মাদ্রাসায় পড়ালেখা করত। এই কারণে সে মাদ্রাসায় প্রবেশ করতে পারছিল না। সে দূর থেকে সুমাইয়ার উপরে নজর রাখছিল। কিন্তু এইবার ঈদের ছুটিতে সে যখন বাড়িতে গেল আর তার সাথে কিছু ঘটনা ঘটল, এই ঘটনার মাঝেই সেই খারাপ জিনটা তার উপরে কালো জাদু করতে সক্ষম হয়।
এই কারণেই সে জিনটা মাদ্রাসার ভেতর প্রবেশ করতে পারে আর এখন তাকে ভয় দেখাতে পারে। যে কোনো সময় সেই জিনটা সুমাইয়াকে হত্যা করবে। তখন ম্যাডাম তার ভাই জুলাসকে বলে, এখন কি করব রে ভাই? এই বিপদের হাত থেকে সুমাইয়াকে কিভাবে বাঁচাবো? কি করলে সেই খারাপ জিনটি সুমাইয়াকে ছেড়ে চলে যাবে? জুলহাস তখন বলে, আজ রাতেই একটি আসন পেতে বসতে হবে। সেই আসনের মাধ্যমে সেই জিনটাকে স্মরণ করতে হবে। আর যখন হামজান নামক সেই জিনটা হাজির হবে, তখন সুমাইয়া তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। দেখো সে তোমাকে ক্ষমা করতে রাজি হয় কি না। ম্যাডাম তখন তার ভাইকে বলে, আর যদি সেই জিনটা সুমাইয়াকে মাফ না করে তখন কি হবে ভাই? তখন জুলাস বলে, তাহলে তো আর কিছু করার নেই। তাকে আটকাতে হলে তার সাথে যুদ্ধই করতে হবে। কিন্তু আপু, তুই তো জানিস আমি কখনো কারোর সাথে যুদ্ধ করিনি। হ্যাঁ, আমি তার থেকে শক্তিশালী, কিন্তু তারপরেও আমি তার সাথে যুদ্ধ করতে চাচ্ছি না। সেদিন রাতে আমরা নুসাইফা ম্যাডামের ঘরে একটা আসন পেতে বসি। হামজান জিনকে আমাদের হাজির করতেই হবে আর তার কাছে আমাকে মাপ চাইতে হবে। আসন পেতে বসার পর জুলহাস আমাদেরকে বলেন, আমাদের একে অপরের হাত শক্ত করে ধরতে হবে আর আমি একটা আয়াত শিখিয়ে দিচ্ছি, সেই আয়াতটা একটানা পড়তে হবে। এটা বলে জুলহাস তার অদ্ভুত সাদা পোশাকের ভিতর থেকে দুইটি হাত আমাদের দিকে বাড়িয়ে দেয়। একটি হাত নুসাইফা ম্যাডাম ধরে ফেলে আর একটি হাত আমি ধরতে গিয়ে দেখি সে হাত দেখতে অনেক সুন্দর। এত সুন্দর ফর্সা হাত এর আগে আমি আর কখনো দেখিনি। এত ফর্সা কোনো হাত কোনো পুরুষের হতে পারে আমার জানা ছিল না। মনে মনে আমি ভাবছিলাম, যার হাত এত সুন্দর তার চেহারাটা আল্লাহ জানে কত সুন্দর হবে। নুসাইফা ম্যাডাম আমার মুখের দিকে তাকিয়ে হয়তোবা আমার মনের কথা বুঝতে পারে। আমাকে বলে, যেমনটা তুমি ভাবছো ঠিক তেমনটাই। আমার ভাইয়ের চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু সে কাউকে তার চেহারা দেখাতে চায় না, কারণ সে খুবই লাজুক একটা ছেলে। সুমাইয়া, আমি নিশ্চিত একবার যদি তুমি আমার ভাইকে দেখো তাহলে তুমি তার প্রেমে পড়ে যাবে। ম্যাডামের কথা শুনে আমি কিছুটা লজ্জা পাই। আমি অন্য আরেকটি পাশে তাকিয়ে সেই হাতটা ধরে ফেলে আমরা একসাথে সেই আয়াত পড়ছিলাম। কিছুক্ষণ পর আমাদের ঘরের দরজাটা আবারও নিজে থেকে খুলে যায় আর ঘরের ভেতরে একটা মাংস পচা গন্ধ দিয়ে তলিয়ে যায়। আমি দেখতে পাই সেই ঘরের ভেতর প্রবেশ করলো সেই শিউলি চাচির মরা দেহটা, যার মাথা ছিল না। তার হাতে ছিল সেই স্বপ্নে দেখা রক্তে ভেজানো সেই চাকুটা। আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখন জুলহাস সেদিকে তাকিয়ে তাকে বলে, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার আসল রূপে ফিরে আসুন। দেখুন, আমরা আপনার কোনো ক্ষতি করতে চাই না, শুধু আপনার সাথে কথা বলতে চাই। ঠিক তখনই সে তার আসল রূপে ফিরে আসে। আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে হামজান নামক সেই ভয়ঙ্কর জিনটা, যাকে আমি স্বপ্নে এর আগেও দেখেছিলাম, যে কিনা শিউলি চাচির গলাটাকে নিষ্ঠুরভাবে কেটে হত্যা করেছিল স্বপ্নের মাঝে। আমি তার চেহারাটা দেখেই ভয় পেয়ে যাই। কালো রঙের একটা পোশাক পরে সে দাঁড়িয়ে আছে, চোখ দুইটি আগুনের মতো জ্বলজ্বল করছিল। সে অনেক রাগান্বিত হয়ে আমার দিকেই তাকিয়েছিল। তখন আমি অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাদের ম্যাডাম আমাকে বলে, দেখো, ভয় পেলে কাজ হবে না, তুমি তার কাছে ক্ষমা চাও। আমি তখন নিজের মনে কিছুটা সাহস জুগিয়ে সেই ভয়ঙ্কর জিনটার দিকে তাকিয়ে দুই হাত জোর করে তার কাছে ক্ষমা চাই আর তাকে বলি, দেখুন, আমি তো আপনার সন্তানকে হত্যা করিনি, হত্যা করেছিল শিউলি চাচি, সেটাও না জেনে। তারপরেও আপনি তাকে হত্যা করেছেন, আমাকে আপনি মাফ করে দিন, আমি তো কিছু করিনি। তখন হামজান নামক সেই জিনটা জোরে জোরে হাসতে শুরু করে, তারপর বলে, ক্ষমা? কোনো ক্ষমা নেই। তুই জানিস আমাদের বংশের প্রত্যেকটা পুরুষ একটি করেই সন্তান জন্ম দিতে পারে। আমাদের ঘরেও আমাদের বংশধর এসেছিল, কিন্তু তোদের বোকামির জন্য তাকে মরতে হয়েছে। আমি আর চাইলেও কখনো বাবা হতে পারবো না। আমার বংশটা এখানে শেষ হয়ে গেছে। তোকে আমি মাফ করতে পারবো না। তোকে যেভাবে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে শিউলিকে হত্যা করেছি, একইভাবে তোকেও আমি হত্যা করব। তখন জুলাস নামক সেই জিনটা তাকে বলে, দেখো, আমরা তোমার কাছে অনুরোধ করছি এই বলে ভেবে নিও না যে আমরা দুর্বল। তোমার কাছে সুমাইয়া মাপ চেয়েছে, আর সে জানতো না বিড়াল রূপে সে তোমার ছেলে ছিল, আর সে তো হত্যাও করেনি, হত্যা করেছিল অন্য আরেকজন।
আর তুমি তাকে হত্যা করে ফেলেছ। তোমার প্রতিশোধ শেষ হয়ে গেছে। অনুরোধ করছি তুমি সুমাইয়াকে ছেড়ে দাও। তখন হামজান নামক সেই জিনটা বলে, না, সেও সেখানে ছিল। সে চাইলে আমার ছেলেটাকে বাঁচাতে পারত, কিন্তু সে এমনটা করেনি। আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। তুমি যদি পারো তাহলে আমাকে থামিয়ে দেখাও। এটা বলে তখন সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা সকলেই চিন্তায় ভেঙে পড়ি, এখন কি করব। জুলহাস তখন বলে, হামজান জিনের একমাত্র আদরের একটা ছোট বোন আছে। সে তাকে অনেক ভালোবাসে। তার নাম হচ্ছে সুহানা পরি। সে তার ভাইয়ের সাথে থাকে না। সে তার ভাইয়ের মতো খারাপও না। সে অনেক ভালো একটা পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেকবার তার ভাই ভাবিকে অনুরোধ করেছে যেন আল্লাহর রাস্তায় ফিরে আসে, কিন্তু তার ভাই কোনোভাবেই খারাপ পথ থেকে ফিরে আসতে চাইছিল না। এই কারণে সে তার ভাইকে ছেড়ে অনেক দূরে গিয়ে বসবাস করছে। হামজান তার বোনকে অনেক ভালোবাসে। আমরা তার বোনের কাছে যেতে পারি, আর তার বোনকে যদি কোনোভাবে বোঝাতে পারি যে তার ভাই শুধু শুধু তোমাকে হত্যা করতে চাচ্ছে, তাহলে আমার বিশ্বাস সে তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু তার আগে তার বোনের সাথে আমার একটা সম্পর্কতে জড়াতে হবে। তার বোনকে আমার ভালোবাসার ফাঁদে ফেলতে হবে, তাহলেই একমাত্র এই কাজ করা সম্ভব। কিন্তু এই কাজটি করার জন্য সুমাইয়া তোমাকে সাহায্য করতে হবে আমাকে। আমি তখন বলি, আমি কি করে আপনাকে সাহায্য করতে পারি? জুলহাস তখন বলে, তুমি একটা মেয়ে, আর তুমি চাইলেই আরেকটি মেয়ের মনের কথা সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, মানছি সুহানা একটা পরী, কিন্তু শত হলেও সেও তো একটা মেয়ে জাতি। তাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি খুব সহজেই সেই পরীটাকে আমার প্রেমের ফাঁদে ফেলতে পারবো, আর তাকে ব্ল্যাকমেল করেই তার ভাইকে দিয়ে সকল কিছু করাতে পারবো। তার ভাই তার বোনের চোখের পানি কোনোভাবেই সইতে পারবে না। এখন এটা তোমার হাতে। তুমি কি চাও আমাকে সাহায্য করতে, নাকি চাও সেই ভয়ঙ্কর জিনটা তোমাকে কষ্ট দিয়ে হত্যা করুক? নুসাইবা ম্যাডাম তখন বলে, দেখো সুমাইয়া, আমার ভাই কিন্তু এর আগে কোনো পরীর সাথে কোনো ভালোবাসার সম্পর্কতে যায়নি, কিন্তু আজকে তোমার জীবন বাঁচানোর জন্য সে এমনটাই করতে চাচ্ছে। এখন এটা তোমার দায়িত্ব, তুমি তাকে সাহায্য করো। আমি ম্যামকে বলে, ঠিক আছে ম্যাম, আমি ওনাকে সাহায্য করব। বলুন আমাকে কি করতে হবে? জুলহাস তখন বলে, আজকের রাতটা তো শেষ হয়ে গেল। কালকের রাতে তোমাকে নিয়ে আমি যাব সেখানে যেখানে আছে হামজান জিনের ছোট বোন। এখন তাহলে আমি আসি, তোমার সাথে আগামীকাল রাতে দেখা হবে। এটা বলে জুলহাস জিন সেখান থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে চলে গেল। ম্যাডাম আমাকে বলল, আজকে রাতে তুমি আমার সাথেই থাকো সুমাইয়া। আমি ম্যাডামের সাথে খাওয়া দাওয়া করে তার বিছানায় ঘুমিয়ে পড়ি। ম্যাডাম আমাকে বলে, সুমাইয়া, তোমার কি ভয় করছে? আমি ম্যামকে বলি, অনেক বেশি ভয় করছে ম্যাম। জানি না আমার সাথে কি হতে চলেছে। নসিবা ম্যাম তখন বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার ভাই যতক্ষণ তোমার সাথে আছে তোমার কোনো ক্ষতি হতে দেবে না সে। সকালে ঘুম থেকে উঠে আমি আর নসিবা ম্যাম নাস্তা করে নিই। তারপর আমি চলে যাই আমার ক্লাসে। রাত নামতেই আমি চলে আসি ম্যাডামের ঘরে। আমাকে নিয়ে ম্যাডাম তার খাটের উপরে বসায়। আমি দেখি নুসাইবা ম্যাম কিছু চাল হাতে নিয়ে সেই চালগুলোর উপরে কিছু দোয়া পরে ফু দিল। তারপর সেই চালগুলো দরজার কাছে নিয়ে সোজাভাবে রেখে দিল। আমি ম্যামের কাছে জানতে চাইলাম সে এমনটা কেন করছে। ম্যাম তখন বলল, আমি এমনটা এই কারণেই করলাম যেন সেই খারাপ জিন হামজান আমাদের ঘরে প্রবেশ না করতে পারে। ঘরের বাতিটা বন্ধ করে দেওয়া হলো। অন্ধকারে বসে আছি আমি আর নুসাইফা ম্যাম। আমরা একে অপরের সাথে গল্প করছিলাম। নুসাইফা ম্যাম আমাকে বলছিল, তুমি একটু আমার ভাইকে দেখে রেখো, জানি না সেই পরীটা আমার ভাইয়ের সাথে কি করবে। আমার ভাইটা যে অনেক লাজুক, সে কখনোই কোনো মেয়ের সাথে ওইভাবে কথা বলতে পারে না। আমি তখন ম্যাডামকে বলি, আপনি চিন্তা করবেন না ম্যাম, সে তো এত কিছু আমার জন্যই করছে, আমি তার পাশে থাকবো। ম্যাম বলে, তুমি আছো বলেই আমি কিছুটা সাহস পাচ্ছি। আমরা যখন কথা বলছিলাম তখন হঠাৎ করেই আমাদের নাকে একটা মাংস পচা দুর্গন্ধ ভেসে আসে। কিছুক্ষণ পর দরজার বাইরে 2টি টোকা। আর কেউ একজন বলছে, আপু, আমি চলে এসেছি, দরজাটা খোল।
তখন আমি ভাবি হয়তোবা জুলহাস চলে এসেছে। আমি যখন দরজাটা খুলতে যাব ঠিক তখনই আমার পেছন থেকে আমার হাত দুইটি ধরে ফেলে নুসাইফা ম্যাম। ম্যাম আমাকে বলে, দাঁড়াও, আগে পরীক্ষা করে দেখি এটা কি আসলে আমার ছোট ভাই জুলহাস কিনা, নাকি সেই খারাপ জিনটা। ম্যাম তখন ঘরের ভেতর থেকেই বলতে থাকে, জুলহাস, তুই অদৃশ্য হয়ে দরজা ভেদ করে ঘরে চলে আয়, আমি আর সুমাইয়া ঘরেই আছে। ঠিক তখনই সব কিছু হঠাৎ করে চুপ হয়ে যায়, কোনো শব্দ পাচ্ছিলাম না আমরা। আমি তখন ম্যাডামকে বলি, ম্যাম কি হলো এটা? এখন তো সে কোনো কথা বলছে না। ম্যাম তখন আমাকে বলে, এখনও বুঝতে পারছো না কি হলো? ওইটা জুলহাস ছিল না, ওইটা হচ্ছে হামজান নামক সেই খারাপ জিনটা। সে দরজা ভেদ করে আসতে পারছে না, কারণ আমি সে চালগুলোর ভিতরে এমন কিছু সুরা পরে সেখানে রেখে এসেছে। সে এই কারণে ঘরের ভেতর প্রবেশ করতে পারছে না। আর যদি সে আসলে আমার ছোট ভাই জুলহাস হতো তাহলে ঘরের ভেতর প্রবেশ করতে পারত। ঠিক তখনই দরজার ওপার থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ আমরা পাই। হামজান বলে, তোদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু কতদিন আমার হাত থেকে এই মেয়েটাকে তোরা রক্ষা করবি? একদিন না একদিন আমি এই মেয়েটিকে অবশ্যই মেরে ফেলব। এটা বলে হামজান সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারও 2 ঘন্টা পর্যন্ত আমি আর ম্যাম চুপ করে খাটের ওপর বসেছিলাম। হঠাৎ করে আমাদের নাকে একটা খুব সুন্দর আতরের ঘ্রাণ ভেসে আসে। আমি ঘ্রাণটার সাথে পরিচিত। আমি এবার শিওর জুলহাসই এসেছে। কিছুক্ষণ পর দরজা ভেদ করে জুলহাস ঘরের ভেতর প্রবেশ করল। নুসাইফা ম্যাম তখন জুলহাসকে সব কিছু খুলে বলল কিছুক্ষণ আগেই হামজান নামক সেই জিনটা সুমাইয়াকে মারার জন্য ঘরের ভেতর প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে অনেক কষ্ট করে আটকিয়ে রেখেছি। জুলহাস বলল, আপু, খুব দ্রুতই আমাদের এই কাজটা শেষ করতে হবে, নয়তো যতদিন যাবে তত বেশি প্রতিশোধের আগুনে জ্বলবে সেই খারাপ জিনটা। তখন দেখা যাচ্ছে আমরা তাকে আর আটকাতে পারবো না। চলো সুমাইয়া, এখন আমাদের রওনা করতে হবে। আমি জুলহাসের সাথে বাড়ি থেকে বের হয়ে আসি। সে আমাকে নিয়ে ঢাকা শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি একটা এলাকার ভেতর প্রবেশ করে। চারিপাশে খুবই চুপচাপ ছিল, যেন একটা গ্রামের মতো। সেখানে আশেপাশে কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছিলাম না। দেখতে পাচ্ছিলাম অনেক বড় একটা পুকুর। আমি তখন জুলহাসকে বলি, আমরা এই পুকুর পাড়ে কেন এলাম? জুলহাস তখন বলে, প্রতি রাতে সেই হামজানের ছোট বোন সোহানা পরি এই পুকুরের পাড়ে গোসল করতে আসে। আজকেও সেই এই পুকুরের পাড়ে গোসল করতে আসবে নিশ্চয়ই। আমরা তার সাথে দেখা করতে পারবো এখানেই। আমার মাথায় একটা পরিকল্পনা আছে। আমি তখন জুলহাসকে বলি, কি পরিকল্পনা? জুলহাস নামক সেই জিনটা তখন আমাকে বলে, আমি এই পুকুর পাড়ে বসে গোসল করতে থাকবো। আমার বিশ্বাস, আমাকে গোসল করা দেখে সে আমার প্রেমে পড়ে যাবে আর লুকিয়ে লুকিয়ে আমাকে গোসল করতে দেখতে থাকবে। ঠিক তখনই তুমি তার পিছনে গিয়ে তার হাত দুটি ধরে ফেলবে আর বলবে, আমি ওই জিনটাকে চিনি, আমরা আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। তখন দেখবে সোহানা পরি তোমার সাথে কথা বলতে শুরু করবে আর বলবে, ওই সুদর্শন পুরুষটাকে তুমি আসলেই চিনো? তুমি তখন তাকে নিয়ে আমার কাছে চলে এসো, দেখবে আমি তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস এই পরিকল্পনা কাজ হবে। আমি তখন বলি, এটা কেমন পরিকল্পনা? আপনাকে প্রথম দেখাতেই সে আপনার প্রেমে পড়ে যাবে, এটাও কি সম্ভব? সে তখন বলে, তুমি দেখো, এটাই হবে। জুলহাস তখন আমাকে বলে, তুমি কোনো গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ো, সে যেন তোমাকে শুরুতে না দেখতে পায়। আমি জুলহাসের কথা মতো সেই পুকুর পাড়ের একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। জুলহাস তার অদ্ভুত সাদা পোশাকটা শরীর থেকে খুলে ফেলে। আমি দেখি সে এখন সাদা রঙের একটা পায়জামা পরে দাঁড়িয়ে আছে, আর তার শরীরটা আমি দেখতে পাচ্ছিলাম। তার চেহারাটাও এই প্রথম আমি দেখলাম। এত সুন্দর গায়ের রং, এত মায়াবী মুখ এর আগে আমি আর কখনো দেখিনি। ম্যাম সত্যিই বলেছে, আমি প্রথম দেখাতেই জুলহাসের প্রেমে পড়ে গেছি। সে যে এত সুন্দর ছিল আমার কল্পনার বাইরে। জুলহাস তখন সেই ঘাটে বসে পুকুরের পানিতে গোসল করতে শুরু করে। আমি অপলক দৃষ্টিতে জুলহাসের দিকে তাকিয়েছিলাম। ইচ্ছে করছিল এক দৌড়ে জুলহাসকে জড়িয়ে ধরে আর বলি, আমি তাকে দেখার সাথে সাথেই তার প্রেমে পড়ে গেছি। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। আর কিছুক্ষণ পরেই সোহানা পরীকে আমাকে তার প্রেমের প্রস্তাব দিতে হবে।
কথাটা ভাবতেই যতটা না আনন্দ ছিলাম তার থেকে বেশি আমার মনটা খারাপ হয়ে গেল। তখনই আমি দেখতে পাই আকাশ থেকে একটা কিছু উঠতে উঠতে সেই পুকুরের দিকেই আসছে। আমি গাছের আড়ালে আরো ভালো করে লুকিয়ে পড়ি, যেন সে আমাকে দেখতে না পায়। আমি দেখি আকাশ থেকে উঠতে উঠতে নেমে এলো একটা মেয়ে, যার পেছন দিয়ে পাখির মতো দুইটি ডানা আছে। আমি বুঝতে পারলাম এটাই হচ্ছে সোহানা পরী। সোহানা পরী খুব সুন্দর একটা নীল রঙের পোশাক পরে আছে। দেখতে মোটামুটি সুন্দর, তবে আমার মতো সুন্দর ছিল না। সোহানা পরীর নজর যেন না পড়ে এজন্য আমি আরো ভালো করে গাছের পেছনে লুকিয়েছিলাম। আমি দেখি সোহানা পরী এক নজরে পুকুরের দিকে তাকিয়ে আছে। সে যখন দেখে জুলহাস জিন সেই পুকুরের পানিতে গোসল করছে, এটা দেখে সে অপলক দৃষ্টিতে জুলহাসের দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারি সে প্রথম দেখাতেই জুলহাসের প্রেমে পড়ে গেছে। জুলহাস তখন আশেপাশে দেখার নাটক করে, সাথে সাথেই সোহানা পরী একটা মোটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, যেন জুলহাস তাকে না দেখতে পায়। সোহানা পরী লুকিয়ে লুকিয়ে জুলহাস জিনের গোসল করা দেখছিল। যেমনটা জুলহাস আমাকে বলেছিল ঠিক তেমনটাই হচ্ছে। সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে। আর প্রেমে পড়বেই না কেন, আমিও তো তাকে দেখার সাথে সাথে প্রেমে পড়ে গেছে। তার মুখটা এত মায়াবী আর সে দেখতে এত সুদর্শন ছিল যে এক পলকের জন্য আমি ভুলেই গিয়েছিলাম সে যে একটা জিন। আমি তখন আস্তে আস্তে সেই গাছের পেছনে গিয়ে দাঁড়াই আর সোহানা পরীর হাত দুইটি পেছন থেকে ধরে ফেলে সোহানা পরী আমার দিকে ঘুরে তাকায় আর আমাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি তখন তাকে বলি, আপনি ভয় পাবেন না, আমি ওই জিনটাকে চিনি। আপনার কাছেই আমরা এসেছি সাহায্যের জন্য। আপনি চলে যাবেন না, আমাদেরকে সাহায্য করুন। আমার মুখে যখন সোহানা পরী শুনল আমি জুলহাসকে চিনি, সাথে সাথে সে শান্ত হয়ে গেল আর আমাকে বলল, তুমি সত্যিই ওই জিনটাকে চেনো? আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম সে কতটা পাগল হয়ে গেছে প্রথম দেখাতেই জুলহাসকে। আমি বলি, হ্যাঁ আমি তাকে চিনি। আমি আর সে আপনার কাছেই এসেছি, আপনার সাথে কথা বলতে চাই। আপনার কাছে সাহায্য চাওয়ার জন্যই আমরা এসেছি। সোহানা পরী তখন আমাকে বলে, ঠিক আছে, আগে তার সাথে আমাকে কথা বলিয়ে দাও। আমি বলি, আসুন আমার সাথে, আমি এখনই আপনার সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি সোহানা পরীকে নিয়ে সেই পুকুর ঘাটে উঠে আসি। আমি পরীটার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম সে অনেক লজ্জা পাচ্ছে। এমনই হয়, কোনো মেয়ে মানুষ যদি তার ভালোবাসার মানুষকে সামনে পায় তাহলে তার বুকের ভেতর দুকবুক করতে শুরু করে, চোখে মুখে লজ্জার ছাপ ভেসে ওঠে। আমি জুলহাসকে দূর থেকে ডাকি আর বলি, এদিকে আসুন, আমাদের সাথে সে দেখা করতে এসেছে, সে কথা বলতে চায় আপনার সাথে। জুলহাসের গোসল করা শেষ হয়ে গেছে ততক্ষণে। সে তার সাদা রঙের পোশাকটা পরে ওপরে উঠে আসে। আমি তার সাথে সোহানা পরীর পরিচয় করিয়ে দেই। জুলহাস তখন সোহানা পরীকে বলে, আমরা তো আপনার কাছে এসেছি, আমাদেরকে আপনি সাহায্য করবেন? সোহানা পরী তখন তার মাথা নিচু করে তাকে বলে, হ্যাঁ সুদর্শন পুরুষ, বলুন কিভাবে সাহায্য করতে পারি আমি আপনাদের। জুলহাস তখন ইশারার মাধ্যমে আমাকে বোঝালো যেন আমি সব কিছু খুলে বলি। আমি তখন সোহানা পরীকে সকল কিছু খুলে বলি, দেখুন, আমি তো আপনার ভাইয়ের ছেলেকে হত্যা করিনি, হত্যা করেছিল শিউলি চাচি, আর তাকেও আপনার ভাই মেরে ফেলেছে। এখন আমাকে মারতে চাচ্ছে। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। সোহানা পরী সব কিছু শুনে আমাদেরকে বলল, ঠিক আছে, আমি আপনাদেরকে সাহায্য করব। আমার ভাইকে এর আগেও আমি বহুবার বুঝিয়েছি সে যেন ভালো হয়ে যায়, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। এখন আবার এই নিষ্পাপ মেয়েটাকে হত্যা করতে চায়, এমনটা আমি হতে দেব না। আগামীকাল আপনারা এইখানেই আমার সাথে দেখা করবেন। আমি আপনাদেরকে নিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করতে যাব, আর আমি তাকে অনুরোধ করব যেন সে এই মেয়েটিকে ছেড়ে দেয়, তার যেন কোনো ক্ষতি না করে। জুলহাস তখন সোহানা পরীকে বলে, ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। আপনাকে তো গোসল করতে দিলাম না, ডিস্টার্ব করে ফেললাম, আমাকে মাফ করবেন। আপনি যান, গোসল করে নেন। সোহানা পরী তখন বলে, না না, আজকে আর গোসল করব না, বাড়িতে গিয়ে গোসল করে নেব। কিন্তু আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর,
আপনার মতো এত সুন্দর একজন সুদর্শন জিন আমার সাথে কথা বলছে, এটা তো আমার সৌভাগ্য। জুলাস বলে, আরে না, আমি এতটাও সুন্দর না, তবে প্রশংসা করার জন্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমারও অনেক ভালো লাগলো। তাহলে এখন আমরা আসি, আগামীকাল রাতে এইখানেই দেখা হবে। আর আমার বিশ্বাস আপনি পারবেন আপনার ভাইকে বোঝাতে। তাদের এসব ভালোবাসার কথা শুনে আমার শরীরটা জ্বলে যাচ্ছিল। কেন জানি না হিংসে হচ্ছিল। মনে হচ্ছিল জুলহাস জিন শুধুই আমার, আর কারো না। আমি তাকে কারো হতে দেব না। সোহানা পরী আমাদের থেকে বিদায় নিয়ে আবারও আকাশে উঠতে উঠতে তার বাসস্থানের দিকে চলে গেল। সোহানা পরী চলে যাওয়ার পর জুলহাস আমাকে বলে, তোমার কি মনে হচ্ছে সুমাইয়া, সে কি আমার প্রেমে পড়ে গেছে? আমার অনেক রাগ হচ্ছিল। কেন এমনটা হচ্ছিল আমি জানি না। আমি রেগে গিয়ে জুলহাসকে বলি, এই কথা আমাকে না জিজ্ঞাসা করে আপনি সোহানা পরীকে গিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে অনেক ভালো হবে। এখন দয়া করে আমাকে আমার মাদ্রাসায় ফিরিয়ে দেন, আমার ভালো লাগছে না কিছু। জুলহাস আমার কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেল। সে বুঝতে পারে আমি অনেক হেরে গেছি। সে তখন বলে, ঠিক আছে আসুন, আপনাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। জুলহাস আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে আসে আর আমাকে বলে, যাও তবে, কিন্তু তুমি তোমার ঘরে গিয়ে ঘুমিও না। আজকে রাতটা আমাদের নিরাপদে পার করতে হবে। তুমি যদি তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে সেই জিনটা আবারও তোমাকে মারার জন্য ফিরে আসতে পারে। তার থেকে ভালো তুমি আমার বোনের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার বোন এখনও জেগে আছে। আমি জুলহাসের কোনো কথার উত্তর দিচ্ছিলাম না। আমি চুপ করে মাদ্রাসায় ঢুকে পড়ি, কারণ এখন আমি তার উপরে অনেক রেগে আছি। সে ওই পরীটার সাথে কিভাবে হেসে হেসে কথা বলছিল। আমার যে রাগ হচ্ছিল এটা কি সে বুঝতে পারেনি? আমার চোখে মুখে কি তার জন্য ভালোবাসা সে দেখতে পায়নি? অনেক রাগ হচ্ছিল। আমি মাদ্রাসায় আসার পর সোজা নুসাইফা ম্যাডামের ঘরে চলে আসি। ঘরে আসার পর নুসাইফা ম্যাডাম আমাকে খাটের উপরে নিয়ে বসায় আর আমার কাছে জানতে চায়, সুমাইয়া, তোমরা যে কাজে গিয়েছিলে সে কাজটা কি হলো? আমি তখন নুসাইফা ম্যাডামকে বলি, আমার কাছে কেন জানতে চাচ্ছেন? যান আপনার ভাইয়ের কাছে জানতে চান, আমি কিছু জানি না। আমাকে এভাবে রাগান্বিত হতে দেখে নুসাইফা ম্যাম বুঝতে পারে। সে বলে, ও বুঝতে পারলাম, তুমি আমার ভাইয়ের মিষ্টি মায়াবী মুখটা দেখে ফেলেছ আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছ। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার ভাইকে প্রথম দেখার সাথে সাথেই তুমি তার প্রেমে পড়ে যাবে, আর তাই তো হলো। আমি তখন নুসাইফা ম্যামকে বলি, আপনি সব কিছু বুঝতে পারেন, কিন্তু আপনার ভাই সে তো কিছুই বুঝতে পারে না। ম্যাম তখন বলে, আমার ভাই তো জানে না তুমি তাকে ভালোবাসো। ঠিক আছে, আমি তোমার মনের কথা আমার ভাইকে জানাবো। আমি ম্যামকে বলি, সত্যি ম্যাম, আপনি আমার মনের কথা তাকে জানাবেন? ম্যাম বলে, হ্যাঁ জানাবো, কিন্তু এখন না, এখন তোমার জীবনে ঝুঁকি আছে। আগে তোমাকে বাঁচাই, এই বিপদটা কেটে যাক, তারপর এই বিষয়ে আমরা কথা বলবো। এখন বলো তো কী হয়েছিল সেখানে? আমি তখন নুসাইফা ম্যামকে সব কিছু খুলে বলি। সোহানা পরীর সাথে আমরা দেখা করতে পেরেছি, আর সে কথা দিয়েছে আগামীকাল রাতে তার ভাইয়ের সাথে আমাদের দেখা করাবে। আর সে নিজে অনুরোধ করবে যেন তার ভাই আমাকে ছেড়ে চলে যায়। নুসাইফা ম্যাম বলে, তাহলে তো অনেক ভালো হলো, এটাই করো। চলো এখন ঘুমিয়ে পড়ি, আগামীকাল রাতে তো আবার তোমাদের যেতে হবে নাকি? আমি আর ম্যাম ঘুমিয়ে পড়ি। পরের দিন অপেক্ষা করছিলাম কখন জুলহাস আসবে। রাত 12টার সময় জুলহাস আমাদের ঘরে আসে আর আমাকে বলে, সুমাইয়া চলো তাহলে, আজকে এই সমস্যাটার একটা সমাধান করতেই হবে। ম্যাম তখন বলে, ঠিক আছে, সাবধানে যেও তোমরা। কিন্তু আমি এখন অনেক রাগ করেছিলাম। আমাকে এভাবে রাগ করে থাকতে দেখে জুলহাস তখন বলে, কাল রাত থেকে তোমাকে দেখছি, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে বলো তো? তখন নুসাইফা ম্যাম জুলহাসকে নিয়ে আরেকটি ঘরে চলে যায় আর হয়তো বা আমার মনের কথা তাকে বলে দেয়। জুলহাস সেই ঘর থেকে এসে আমাকে বলে, দেখো, বাচ্চাদের মতো করো না, এখন এগুলো নিয়ে ভাবলে চলবে না। সর্বপ্রথম এই বিপদের হাত থেকে তোমাকে বাঁচাতে হবে। আগে এই বিপদটা কেটে যাক, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। এখন চলো। আমি তখন জুলহাসের সাথে বাড়ি থেকে বের হয়ে যাই। জুলহাস আমাকে নিয়ে সেই পুকুর পাড়ে চলে আসে। আমরা অপেক্ষা করছিলাম কখন সোহানা পরী আসবে। জুলহাস আমাকে বলে, গভীর রাত হয়ে যাচ্ছে, এখনও তো সোহানা পরীর কোনো দেখা নেই। আমি বলি, তার জন্য বোধহয় অনেক চিন্তা হচ্ছে, তাই না?
জুলহাস বলে, তোমার কি অনেক হিংসা হচ্ছে? আরে তুমি পাগলামি করছো কেন? আমাদের তাকে দরকার, আমরা তাকে ব্যবহার করছি, তুমি বুঝতে চাচ্ছ না কেন? ঠিক তখনই আমি দেখতে পাই আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো সোহানা পরি। তার হাতে একটা টিফিন কারির বাটি। আমি সেই বাটি দেখে তার কাছে জানতে চাই, এটা কিসের বাটি? এই বাটির ভেতর কি আছে? সোহানাপুরী তখন বলে, এটা তোমার জন্য না, এটা জুলহাসের জন্য। আমি নিজ হাতে তার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে এসেছি। জুলহাস বলে, সত্যি আমার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে এসেছ? তুমি জানো আমি মিষ্টি খেতে কত পছন্দ করি? তখন সেই বাটিটা খুলে সেই মিষ্টিগুলো সোহানাপুরী এগিয়ে দেয় জুলহাসের দিকে। জুলহাসও সেই মিষ্টিগুলো খুব মনোযোগ সহকারে খাচ্ছিল, যেটা দেখে আমার অনেক রাগ হচ্ছিল। মিষ্টি খাওয়ার পর জুলহাস সেই পুকুরের পানিতে হাত পা ধুয়ে সোহানাপুরীকে বলল, তাহলে চলো এখন তোমার ভাইয়ের সাথে দেখা করতে যাই। সোহানাপুরী বলল, ঠিক আছে চলো। সোহানাপুরী আমাদেরকে নিয়ে সেখানেই একটা অনেক বড় মাঠে এসে উপস্থিত হলো। আমরা দেখি মাঠের মাঝখানে একটা চেয়ারের উপরে বসে আছে হামজান নামক সেই জিনটা। কিন্তু হামজানের হাতে অনেক ধারালো একটা তলোয়ারি। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি জুলহাসের মুখের দিকে তাকাই। জুলহাস তখন সেই সোহানাপুরীকে প্রশ্ন করে, তোমরা কি মায়া করছো, ছলনা করছো? এগুলোর মানে কি? আমরা তো শান্তি চুক্তি করতে এসেছিলাম, তাই না? তখন সোহানাপুরী বলে, কিসের শান্তি চুক্তি? আমরা কোনো শান্তি চুক্তি করব না। তুমি কি করে ভাবলে যে কিনা আমার ভাইয়ের ছেলেকে হত্যা করেছে আমি তাকে বাঁচাবো? দেখো, আমাদের বংশটা এখানেই শেষ হয়ে গেছে। ওদের ছোট্ট একটি ভুলের জন্য আমার ভাই আর কখনো বাবা হতে পারবে না। তখন জুলহাস অনেক রেগে যায় আর বলে, বাস, অনেক হয়েছে। আমিও তোমার ভাইয়ের সাথে যুদ্ধ করব। তোমরা যখন এটা চাও তাহলে এটাই হবে, কিন্তু আমার চোখের সামনে তোমরা এই মাসুম মেয়েটাকে মেরে ফেলবে, এটা তো আমি হতে দিতে পারি না। তখন সোহানাপুরী আর হামজান নামক সেই ভয়ঙ্কর জিনটা হাসতে শুরু করে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না তারা কেন এভাবে হাসছে। তখন সোহানাপুরী বলে, আরে বোকা, তুমি যে কিছুক্ষণ আগে মিষ্টিগুলো খেলে, সেই মিষ্টির ভিতরে আমি এক ধরনের দুর্বল হওয়ার বিষ মিশিয়ে দিয়েছি, যেটা এখন তোমার পেটে চলে গেছে। তুমি দুর্বল হয়ে গেছ। আমি তোমাকে মারতে চাই না, কারণ তোমার ওই সুন্দর মুখ দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার ভাই তো তোমাকে মারতে চাচ্ছে, কিন্তু আমি আমার ভাইকে বলেছি যেন তোমার কোনো ক্ষতি না করে, শুধু এই মেয়েটিকে যেন হত্যা করে। এই মেয়েটি মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব। তোমার মতো এত সুদর্শন জিন এর আগে আমি কোথাও দেখিনি। এটা বলে সোহানাপুরী জুলহাসকে জড়িয়ে ধরে আর সেখান থেকে কয়েক পা পিছনে নিয়ে যায়। আমি দেখি জুলহাসের মাথা ঘোরাচ্ছে, সে মাটিতে পড়ে যায়। সোহানাপুরী তার মাথার কাছে বসেছিল আর সোহানাপুরী তার ভাইকে বলছিল, এখনই সুমাইয়াকে মেরে ফেলো, ওর জন্য আমাদের আদরের বংশধর এই পৃথিবীতে আর নেই। আমি দেখি হামজান নামক সেই জিনটা তখন চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর হাতে তলোয়ারি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। আমি নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করি। কত দূর দৌড়াচ্ছিলাম আমি জানি না, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পর আমি একটি জায়গায় এসে থেমে যাই, কারণ আমার পা অনেক ব্যথা করছিল, আমি আর দৌড়াতে পারছিলাম না। ঠিক তখনই আমি দেখতে পাই আমার সামনেই দাঁড়িয়ে আছে হামজান নামক সেই ভয়ঙ্কর জিনটা। সে আমাকে বলছে, কোথায় পালাবি? তুই একটা মানুষ আর আমি একটা জিন। আমি চোখের পলকেই তোকে ধরে ফেলতে পারি, কিন্তু তোকে এত সহজ মৃত্যু আমি দেব না। তোকে স্বপ্নের মাঝে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই তোকে হত্যা করব। এটা বলে সেই হামজান নামক ভয়ঙ্কর জিন আমার চুলগুলো ধরে সেই মাটিতে সরিয়ে দিল আর তার শক্তির মাধ্যমে আমার হাত পাগুলো বেঁধে ফেলল। এরপর সেই ধারালো তলোয়ারিটা দিয়ে আমার গলাতে জবাই করার জন্য এগিয়ে আসতে শুরু করলো। আমার ভয়ে শরীর কাঁপছিল। নিজের মৃত্যুকে আমি চোখের সামনে দেখছিলাম। আমি চোখ বন্ধ করে ফেলি, কিন্তু ঠিক তখনই সেই হামজান জিনকে দূর থেকে কেউ একজন ধাক্কা মেরে ফেলে দেয়। আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে জুলহাস, তার হাতে একটা বিশাল তরোয়ারি। সেই হামজানকে বলে, তুই কি ভেবেছিলি আমি এত দুর্বল যে তোর বোনের সাধারণ ওই বিষে আমাকে দুর্বল করে ফেলবে? কখনোই না। তুই আমার চোখের সামনে আমার প্রিয় মানুষকে হত্যা করবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? এটা কখনোই হতে পারে না। এটা বলে জুলহাস হামজানের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মাঝে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়, কিন্তু কিছুক্ষণ যুদ্ধ করার পর হামজান হার মানতে বাধ্য হয়। কিন্তু জুলহাস বলে, এখন তুই হার মানলে বা মাপ চাইলেও তোকে আমি আর ছাড়তে পারবো না।
তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তুই বাধ্য করেছিস তোকে হত্যা করার জন্য, এখন তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। এটা বলে জুলহাস সেই তলোয়ারই হামজানের পেটে ঢুকিয়ে দেয়। সাথে সাথে হামজান নামক সে ভয়ঙ্কর জিন সেখানেই মৃত্যুবরণ করে। সে মরে যাওয়ার পর আমি দেখতে পাই সাথে সাথে তার লাশটা অনেক বড় একটা কালো বিড়াল হয়ে গেল। জুলহাস আমার কাছে এসে আমার হাত পাগুলো খুলে দিল আর আমাকে বলল, তুমি ঠিক আছো সুমাইয়া? আমি বলি, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, তুমি কিভাবে এলে? তখন জুলহাস বলে, দেখো আমি ওদের থেকেও শক্তিশালী, এটা তোমাকে আগেও বলেছি। আমি চাচ্ছিলাম না যুদ্ধ করতে, চাচ্ছিলাম না আমার হাতে ওর মৃত্যু হোক, কিন্তু ও আমাকে বাধ্য করেছে। ওরা ভেবেছিল সেই সাধারণ মিষ্টির ভেতরে থাকা বিষে আমাকে ক্লান্ত করে ফেলবে, কিন্তু সেই বিষ আমার কোনো ক্ষতি করতে পারে না, শুধুমাত্র কিছুক্ষণের জন্য আমাকে দুর্বল করতে পেরেছিল, কিন্তু এখন আমি সুস্থ হয়ে গেছে। আমি বলি, সোহানাপুরি কোথায়? জুলহাস বলে, আমি তাকে প্রাণী মারিনি, শেষবারের মতো তাকে ছেড়ে দিয়েছি আর বলেছি, দেখো তুমি নামাজ কালাম পড়ছ, তুমি ভালো একটা পড়ি, আমি তোমার বিষয়ে সন্ধান নিয়েছি, আমি চাই না তোমাকে হত্যা করতে, কিন্তু তোমার ভাই আমার হাতেই মারা যাবে, তুমি এখান থেকে চলে যাও। সোহানাপুরি তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে গেছে। জুলহাস আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে আসে। ম্যাম আমাকে বলে, তুমি কি ঠিক আছো? জুলহাস বলে, হ্যাঁ রে আপু, ওর উপর থেকে বিপদ কেটে গেছে, আমি সেই জিনটাকে হত্যা করেছি। তখন নুসাইফা ম্যাম তার ভাইকে বলে, কিন্তু তুই তো এমনটা করতে চাসনি, তাহলে সর্বশেষ এসে এমনটা করলি কেন? তখন জুলহাস বলে, হ্যাঁ আমি এমনটা করতে চাইনি, কিন্তু তারাই বাধ্য করেছে। আমি যদি এমনটা না করতাম তাহলে সেই হামজান নামক ভয়ঙ্কর জিন সুমাইয়াকে মেরে ফেলতো। আমার চোখের সামনে সে আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলবে, আর আমি কি তাকিয়ে তাকিয়ে দেখব? তখন ম্যাম বলে, তার মানে তুই সুমাইয়াকে ভালোবাসিস? জুলহাস বলে, হ্যাঁ আপু, ওর চোখে আমি সেদিনই দেখেছিলাম আমার ভালোবাসা, আর এই ভালোবাসা কোনো মিথ্যে ছলনা না, সে মন থেকেই আমাকে ভালোবেসেছে। আমি তখন জুলহাসকে জড়িয়ে ধরি আর বলি, ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, ধন্যবাদ আমার আসল ভালোবাসার সম্মান রাখার জন্য। ম্যাম বলে, তোমাদের ভালোবাসার রাস্তা তো শুরু হলো, কিন্তু তোমার বাবা মা কি মেনে নেবে আমার এই আদরের ভাইটাকে? আমি বলি, মেনে না নিলে আমি তার সাথে দূরে কোথাও পালিয়ে যাব, তারপরেও কখনো তার হাত আমি ছেড়ে দেব না। ম্যাম বলে, তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম, আমি মন থেকে দোয়া করি যেন তোমাদের ভালোবাসা চিরকাল এমনই থাকে। তো প্রিয় লিসেনার, আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। এই সুন্দর গল্পটি আপনাদের সকলের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আমি লেখক আরিয়ান, আজ আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।